Assalamu alaikum, dear friends. Hopefully, you are all fit and fine by the grace and mercy of Allah subhanahu wa ta'ala. So, today we are going to start our new class. And in this class, I hope that you will be able to learn some important structures of learning English, inshallah. So, let's get started. তো আজকে আমরা জিরো টু অ্যাডভান্স স্পোকেন ইংলিশ কোর্সের 13 নম্বর ক্লাসটি করতে যাচ্ছি। আজকে ক্লাসে আমাদের দুইটা পার্ট আছে, স্পিকিং পার্ট, একটা হচ্ছে রিডিং পার্ট। প্রথমে আমরা স্পোকেন ইংলিশের কিছু খুবই গুরুত্বপূর্ণ 10টি স্ট্রাকচার শিখবো ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে খুবই প্রয়োজনীয়। তারপর হচ্ছে আমরা রিডিং করব, আমরা একটা স্টোরি গল্পের মাধ্যমে ইংলিশটাকে শিখবো ইনশাল্লাহ। তো আমরা শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। স্পিকিং পার্টে প্রথম যে স্ট্রাকচারটি আমরা আজকে দেখব সেটা হচ্ছে খুবই প্রসিদ্ধ, হাউ মেনি। হাউ মেনি বা কতগুলো বা কতজন। যেমন আমরা বলি তোমার কাছে কতগুলো বই আছে, তোমার কাছে কতটি কলম আছে, কতটি, বা তোমার কয়জন ভাই আছে, কতজন ভাই আছে, এই জাতীয় প্রশ্ন আমরা করে থাকি। তো কতজন বা কতগুলো, কতজন বা কতগুলো, এই কথাটুকুকে যদি আমরা ইংলিশে মানে বলতে চাই তাহলে আমাদেরকে যেটা করতে হবে, যে ইয়াটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাউ মেনি। কতগুলো বা কতজন, এই কথাটুকুকে যদি আমরা ইংলিশে বলতে চাই তবে আমাদেরকে হাউ মেনি এই শব্দটুকু মানে এই অংশটুকু ব্যবহার করতে হবে, হাউ মেনি। ঠিক আছে। তো যেমন আমরা যদি প্রশ্ন করি তোমার কাছে কতগুলো বই আছে, তোমার প্রশ্ন করতে চাই, তখন হবে হাউ মেনি বুকস, হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ। ইউ হ্যাভ অর্থ তোমার আছে, আর যদি বলি তোমার কাছে আছে, ডু ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে, প্রশ্ন হয় ডু ইউ হ্যাভ। আর যদি বলি তোমার কাছে কতগুলো, তোমার কাছে কতগুলো বই আছে, তাহলে হাউ মেনি বুকস। প্রথমে হাউ মেনি দিবেন, এইটু অংশটুকু শুরুতে থাকবে, তারপরে যেই জিনিসটা জিজ্ঞেস করবেন কতগুলো বা কতটি বা কতজন, ওই শব্দটা বলবেন। তো ওই শব্দটা স্বাভাবিকভাবে হাউ মেনির পরে যে শব্দটা, এটা আপনার এ হবে, প্লুরাল হবে বা বহুবচন হবে, অর্থাৎ ওই শব্দের শেষে এস বা ইএস যুক্ত হবে, এস যুক্ত হবে, এস বহুবচন হয়ে যাবে। বুক, বুক হচ্ছে বই, একটি বই, আর যদি এস লাগে তাহলে হচ্ছে কয়েকটি বই, অনেকগুলো। হাউ মেনি বুকস ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতগুলো বই আছে। তারপর যদি এই যে এই বাক্য দিয়ে আমরা যদি বলতে চাই যে তোমার কাছে কতগুলো কলম আছে, তখন হবে হাউ মেনি পেন্স, হাউ মেনি পেন্স ডু ইউ হ্যাভ। তোমার কাছে কতগুলো গাড়ি আছে, হাউ মেনি কার্স ডু ইউ হ্যাভ। এভাবে পরিবর্তন করে করে বাক্য বানাতে হবে। তারপর দেখুন, তোমার কতজন ভাই আছে, কতজন বা কতটি, তোমার কতজন ভাই আছে, হাউ মেনি ব্রাদার্স, হাউ মেনি, হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, তোমার কতজন ভাই আছে। হাউ মেনি ব্রাদার্স ডু ইউ হ্যাভ, হাউ মেনি সিস্টার্স ডু ইউ হ্যাভ, তোমার কতজন বোন আছে। হাউ মেনি ফ্রেন্ডস ডু ইউ হ্যাভ, তোমার কতজন বন্ধু আছে। এইভাবে বাক্য বানাতে হবে। দেখুন, কতজন ছাত্র এসেছে, এরকম যদি কতজন, হাউ মেনি স্টুডেন্টস, হাউ মেনি স্টুডেন্টস কেম, কেম খাম, কেম খাম, কেম এটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট, তো কেম এসেছে বা এসেছিল। হাউ মেনি স্টুডেন্টস কতজন ছাত্র, কেম এসেছে। তুমি কতগুলো আপেল চাও, কতগুলো বা কতগুলো আপেল, হ্যাঁ কতটি বা কতগুলো আপেল চাও। হাউ মেনি, হাউ মেনি অ্যাপলস, হাউ মেনি অ্যাপলস ডু ইউ ওয়ান্ট। ডু ইউ ওয়ান্ট অর্থ হচ্ছে তুমি চাও, মানে তুমি কি চাও, প্রশ্নযোগ্য। ইউ ওয়ান্ট অর্থ কি তুমি চাও, আই ওয়ান্ট আমি চাই। যদি প্রশ্ন তুমি কি চাও, তখন হবে ডু ইউ ওয়ান্ট। আর এখন যদি আমরা এটাকে বড় করে বলি যে তুমি কতগুলো আপেল চাও, তখন হবে হাউ মেনি অ্যাপলস ডু ইউ ওয়ান্ট, তুমি কতগুলো আপেল চাও। এখানে কতজন মানুষ থাকে, দেখুন এখানে কতজন, এই কতজন এটার জন্য হাউ মেনি। হাউ মেনি পিপল, হাউ মেনি পিপল লিভ বসবাস করে বা থাকে হিয়ার এখানে। হাউ মেনি পিপল লিভ হিয়ার, এখানে কতজন মানুষ থাকে। তো কতজন বা কতটি বা কতগুলো, এরকম যদি প্রশ্ন করতে চান ইংলিশে, তাহলে সবসময় হাউ মেনি এইটুকু ব্যবহার করতে হবে। তো এইভাবে প্র্যাকটিস করে আরো অসংখ্য বাক্য নিজেদের বানিয়ে বানিয়ে চর্চা করতে হবে। দ্বিতীয় স্ট্রাকচারটা দেখুন, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, এটা এটা একটা প্রসিদ্ধ স্ট্রাকচার, অর্থাৎ আমার আপত্তি নেই বা আমি কিছু মনে করি না, আমার আপত্তি নেই, আমার আপত্তি নেই। এই কথাটা আমরা বাংলায় বলে থাকি যে আমার আপত্তি নেই, আমার ঘুমাতে আপত্তি নেই, তোমার সাথে যেতে আপত্তি নেই, বা আমার কোনো সমস্যা নেই, এরকম কথা যখন এটা মানে আমরা বাংলায় ব্যবহার করে থাকি। তো ইংরেজিতে যদি বলতে চাই তখন হবে আই ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড বলে না, ডোন্ট মাইন্ড কিছু মনে করো না। তো আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করি না বা আমার আপত্তি নেই। তো এরকম করতে হবে, এরকম দিয়ে তারপর যে জিনিস যে কাজটা করতে আপত্তি নেই সেই কাজটা লিখতে হবে। আর নাম হচ্ছে আপনার
ইংরেজি হবে ভার্ব হবে, মানে মূল যে ভার্ব বা ক্রিয়া সেটা দিয়ে তারপর আইএনজি যুক্ত করতে হবে, আইএনজি শেষে, ভার্বের শেষে, এরকম। তো যেমন দেখুন, অপেক্ষা করতে, অপেক্ষা করতে আমার আপত্তি নেই, আমার আপত্তি নেই, এটুকুর জন্য ইংলিশ কি আছে? আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, আমার আপত্তি নেই। অপেক্ষা করতে, ওয়াইটিং, দেখুন ওয়াইটিং, ওয়াইট এর সাথে ওয়াইটা তো অপেক্ষা করা, আইএনজি যোগ করতে হবে, আইএনজি, ওয়াইটিং হয়ে যাবে। আই ডোন্ট মাইন্ড ওয়াইটিং, আই ডোন্ট মাইন্ড ওয়াইটিং, আমার অপেক্ষা করতে আপত্তি নেই। তোমাকে সাহায্য করতে আমার আপত্তি নেই, আই ডোন্ট মাইন্ড, আমার আপত্তি নেই, এটুকুর অর্থ হচ্ছে কি আমার আপত্তি, আই ডোন্ট মাইন্ড, আমার আপত্তি নেই তোমাকে সাহায্য করতে। সাহায্য করা ইংলিশ কি? হেল্প, তো হেল্প থেকে হবে হেল্পিং, আই ডোন্ট মাইন্ড হেল্পিং ইউ, তোমাকে সাহায্য করতে আমার আপত্তি নেই। আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড হেল্পিং ইউ, তোমাকে সাহায্য করতে আমার কোনো আপত্তি নেই। তারপর দেখুন, সেখানে যেতে আমার আপত্তি নেই, সেখানে যেতে, তো আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড গোয়িং, যেতে, দেয়ার, সেখানে, আই ডোন্ট মাইন্ড গোয়িং দেয়ার, সেখানে যেতে আমার কোনো আপত্তি নেই। দেখুন, আবার চেষ্টা করতে আমার আপত্তি নেই, আবার চেষ্টা করতে, তো আই ডোন্ট মাইন্ড, এটুকু আগে দিবেন, আমার আপত্তি নেই ট্রাইং, চেষ্টা করতে, অ্যাগেন, আবার, আই ডোন্ট মাইন্ড ট্রাইং অ্যাগেন, আই ডোন্ট মাইন্ড ট্রাইং অ্যাগেন, এখানে সবগুলোতে একই নিয়ম, আই ডোন্ট মাইন্ড দিয়ে তারপরে কি করবেন? ভার্ব দিবেন, সাথে আইএনজি যুক্ত করে দিবেন, তাহলে ওরকম হয়ে যাবে, আই ডোন্ট মাইন্ড ট্রাইং অ্যাগেন, আমার আবার চেষ্টা করতে কোনো আপত্তি নেই। আমার বিরিয়ানি খেতে কোনো আপত্তি নেই, দেখুন, আই ডোন্ট মাইন্ড ইটিং বিরিয়ানি, আই ডোন্ট মাইন্ড, আমার আপত্তি নেই ইটিং, খেতে, বিরিয়ানি, বিরিয়ানি খেতে। তো আমি এখানে 5টা সেন্টেন্স দেখালাম, এরকম অনুরূপ আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন, লক্ষ কোটি কোটি বাক্য বানাতে পারবেন, শুধুমাত্র আই ডোন্ট মাইন্ড, আমার আপত্তি নেই, এই কথাটা মনে রাখতে হবে, মুখস্থ মানে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে করে ফেলতে হবে। 3 নাম্বারটা দেখুন, কেউ না বা কেউই না, এই জাতীয় কথা, কেউ না, নো ওয়ান, এটার জন্য ব্যবহৃত নো ওয়ান, কেউ না, যেমন কেউ আসেনি, আমাকে কেউ চেনে না, আমাকে কেউ সাহায্য করেনি, এই জাতীয় নেগেটিভ, মানে কেউ কোনো কিছু করেনি, এরকম বাক্য বলার ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান, কেউ না। যেমন দেখুন, কেউ আসেনি, নো ওয়ান খেম, নো ওয়ান খেম, কেউ আসেনি, নো ওয়ান অর্থ হচ্ছে কেউ না, আর কেম অর্থ এসেছে বা আসে, তো নো ওয়ান যেহেতু দিচ্ছি নেগেটিভ, এই জন্য নো ওয়ান খেম, কেউ আসেনি। আমাকে কেউ চেনে না, আমাকে কেউ চেনে না, নো ওয়ান নোজ মি, নো তো কি জানা বা চেনা, নো ওয়ান নোজ মি, আমাকে কেউ চেনে না। আমাকে কেউ সাহায্য করেনি, নো ওয়ান হেল্পড, হেল্পড মি, হেল্প তো কি সাহায্য করা, হেল্পড সাহায্য করেছে, তো নো ওয়ান হেল্পড মি, আমাকে কেউ সাহায্য করেনি। আমাকে কেউ কল করেনি, নো ওয়ান কলড মি, নো ওয়ান কলড মি, আমাকে কেউ কল করেনি। কেউ আমার কথা শোনেনি, নো ওয়ান লিসেন্ড টু মি, নো ওয়ান লিসেন্ড টু মি। এভাবে কি করতে হবে? কেউ কোনো কিছু করেনি বা কেউ না, এই জাতীয় কথা বলার ক্ষেত্রে সবসময় এখন থেকে নো ওয়ান ব্যবহার করবেন, নো ওয়ান। ঠিক আছে, তারপর দেখুন 4 নাম্বার নিয়মটা হচ্ছে নো লঙ্গার, মানে হচ্ছে আর নয় বা আর না। তো এটা কখন ব্যবহৃত হয় আমি আপনাকে বলি, আমি এখন আর যাই না, আমি আর খাই না, বা আমি এখন আর এটা করি না, অর্থাৎ আমি বর্তমানে কোনো কাজ করি না, বা আপনি কোনো কিছু করেন না, আর করি না, আগে করতাম এখন করি না, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে নো লঙ্গার ব্যবহৃত হয়। যেমন আমি আর এখানে থাকি না, সে আর এখানে কাজ করে না, সে আর ইংরেজি পড়ে না, আমার আর এটি দরকার নেই, তারা আর ফুটবল খেলে না, মানে এই জাতীয় বাক্যের ক্ষেত্রে নো লঙ্গার শব্দটা ব্যবহৃত, নো লঙ্গার মানে আর নয়, কোনো কিছু আর করে না বর্তমানে, এরকম। যেমন দেখুন, আমি এখানে, আর আমি আর এখানে থাকি না, যদি বলি আমি এখানে থাকি, তখন হবে কি আই লিভ হিয়ার, আই লিভ, আমি বসবাস করি বা আমি থাকি, হিয়ার এখানে। আর যদি বলতে চাই যে আমি আর এখানে থাকি না, তখন আই নো লঙ্গার, সাবজেক্টের পরে যে নো লঙ্গারটা বসিয়ে দিবেন, আই, তারপর হচ্ছে ইউ, হি, সি, রহিম, করিম, এরকম সাবজেক্টের পরেই নো লঙ্গারটা বসিয়ে দিবেন। তো দেখুন, আই নো লঙ্গার লিভ হিয়ার, আমি আর এখানে থাকি না। হি নো লঙ্গার ওয়ার্কস হিয়ার, যদি হি ওয়ার্কস হিয়ার, সে এখানে কাজ করে। আর যদি বলি সে আর এখানে কাজ করে না, তখন হবে হি নো লঙ্গার ওয়ার্কস হিয়ার, সে আর এখানে কাজ করে না। সে আর ইংরেজি পড়ে না, শি নো লঙ্গার স্টাডিজ ইংলিশ, শি নো লঙ্গার স্টাডিজ ইংলিশ। আমার আর এটি দরকার নেই,
যদি বলি আমার এটি দরকার, যদি পজিটিভ বলি মানে আমার এটি দরকার, তখন কি হবে? আই নিড দিস, আমার এটি দরকার। আর যদি আমার আর এটি দরকার নেই, আমার আর দরকার নেই, আই নো লঙ্গার নিড দিস। তারা আর ফুটবল খেলে না। যদি তারা ফুটবল খেলে, দে নো লঙ্গার হবে না, কিন্তু যদি মানে পজিটিভ বলি, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আর যদি বলি তারা আর ফুটবল খেলে না, দে নো লঙ্গার প্লে ফুটবল, এরকম হবে। আমি আর ফুটবল খেলি না, আই, এখানে দে এর পরিবর্তে আই হবে, আই নো লঙ্গার প্লে ফুটবল। আমি আর চকলেট খাই না, আই নো লঙ্গার ইট চকলেট। আমি আর ইংরেজি শিখি না, আই নো লঙ্গার লার্ন ইংলিশ, আই নো লঙ্গার লার্ন ইংলিশ। এভাবে কি করতে হবে? আমি আর করি না, বা আপনি আর করেন না, বা কেউ কোনো কিছু করে না, আর করে না, এরকম বাক্যের ক্ষেত্রে এখন থেকে নো লঙ্গার এই শব্দটুকু, এই অংশটুকু ব্যবহার করবেন। ঠিক আছে? আর বাক্যগুলো কিন্তু এর মতোই হচ্ছে, মানে আমরা যে আগে টেন্স পড়েছি, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট, তারপর হচ্ছে ফিউচার, ওইগুলোর মতোই বাক্য, ভিন্ন কিছু না। বাকি মধ্যে শুধুমাত্র এই যে এখন যে স্ট্রাকচারগুলো শিখাচ্ছি অতিরিক্ত, এরকম শব্দ বসিয়ে দিলেই অর্থ অর্থগুলো একটু পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। এগুলো কিন্তু আমরা কথার মধ্যে অনেক ব্যবহার করি দৈনন্দিন। তারপর দেখুন আরেকটা প্রসিদ্ধ স্ট্রাকচার আমরা শিখবো আজকে, স্পোকেন ইংলিশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক খুবই ফেমাস, এটা খুবই জনপ্রিয়। এটা হচ্ছে সাপোজ টু। সাপোজ টু অর্থাৎ হচ্ছে করার কথা বা হওয়ার কথা, মানে কোনো কিছু করার কথা বা হওয়ার কথা। যেমন আমার এখন যাওয়ার কথা, আমার কল দেওয়ার কথা, আমার তোমার পড়ার কথা, তাদের আসার কথা, আমাদের সাহায্য করার কথা, আমাদের স্কুলে যাওয়ার কথা। এই এরকম কথা কিন্তু আমরা মানে অনেক বলে থাকি যে ভাই আমার তো এখন আম, বাজারে যাওয়ার কথা ছিল, বা কথা, আমাকে যেতে হবে ভাই। তো এরকম কোনো কিছু করার কথা বা হওয়ার কথা, এই জাতীয় ক্ষেত্রে আমরা বাক্য মানে যে সব এটা ব্যবহার করি সেটা হচ্ছে সাপোজ টু। সাপোজ টু মানে রাখতে হবে। সাপোজ টু অর্থ হচ্ছে কোনো কিছু করার কথা বা হওয়ার কথা। যেমন I am supposed to go. I am supposed to go now. আমার এখন যাওয়ার কথা। আমার এখন যাওয়ার কথা, দেখুন I am supposed to go, আমার এখন যাওয়ার কথা নাও, এখন। তো যদি বলি আমার এখন খাওয়ার কথা, I am supposed to eat, এখানে go এর পরিবর্তে verb eat হবে। আমার এখন খেলার কথা, I am supposed to play, আমার এখন বিরিয়ানি খাওয়ার কথা, I am supposed to eat বিরিয়ানি। আমার এখন তোমার সাথে কথা বলার কথা, আই এম সাপোজ টু টক টু ইউ। ঠিক আছে? আমার এখন আসার কথা, আই এম সাপোজ টু কাম। এইভাবে হবে। তারপর দেখুন, এটা হচ্ছে আমি দিয়ে বললাম, আই দিয়ে বললাম। যদি হি দিয়ে বলি সে, তখন হি এর পরে কি হয়? ইজ হয়, মনে আছে তো? হি, শি, রহিম, করিমের পরে ইজ হয়। তো দেখুন, তার আমাকে কল করার কথা, হি ইজ সাপোজ টু হি ইজ সাপোজ টু কল মি। তার আমাকে কল করার কথা, হি ইজ সাপোজ টু কল মি। অর্থাৎ প্রথমে সাবজেক্ট দিবেন, তারপর এম ইজ আর, অথবা এম ইজ আর, মানে কোন জায়গায় এম হবে, আয়ের পরে এম হবে, হি, শি, রহিম, করিমের পরে ইজ হবে, ইউ, উই, দের পরে আর হবে। তারপর এম ইজ আর ভি ভার্ব, এরপরে কি করতে হবে? সাপোজ টু বসাতে হবে, তারপরে অবজেক্ট। আর টু এর পরে সাপোজ টু, টু এর পরে ডাইরেক্ট এটা ভার্বটা বসিয়ে দেবেন, ভার্ব, যেই জিনিসটা করার কথা। যেমন হি ইজ সাপোজ টু কল মি, তার আমাকে কল করার কথা। আচ্ছা, তোমার পড়ার কথা, পড়া, ইউ আর সাপোজ টু স্টাডি। স্টাডি হচ্ছে কি? পড়া, পড়াশোনা করা। ইউ আর সাপোজ টু স্টাডি, তোমার পড়ার কথা। তাদের আসার কথা, দে আর, দে এর পরে কি হয়? আর হয়, সাধারণত আমরা জানি সবসময় দে এর পরে আর হয়। ইউ, উই, দে এর পরে কি হয়? আর হয়। তো আর সাপোজ টু দে আর সাপোজ টু কাম, আসার কথা, তাদের আসার কথা। যদি বলি আমার আসার কথা, তখন কি হবে? আই এম, আয়ের সাথে এম হবে, আই এম সাপোজ টু কাম, আমার আসার কথা। আচ্ছা, তারপর আমাদের সাহায্য করার কথা, উই আর উই আর সাপোজ টু হেল্প, আমাদের সাহায্য করার কথা। উই আর সাপোজ টু হেল্প, আমাদের সাহায্য করার কথা। তো এইভাবে কোনো কিছু করার কথা, কোনো কিছু খাওয়ার কথা, বা কিছু একটা করার কথা, এক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা মানে যে নিয়মটা ব্যবহার করব, প্রসিদ্ধ, এটা হচ্ছে সাপোজ টু। সাপোজ টু এভাবে বাক্য বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। এগুলো কিন্তু আমরা দৈনন্দিন কথা বলার অনেক ব্যবহার করি, অনেক ব্যবহার করি। আপনার বন্ধু আসছে, আপনার বন্ধুর সাথে গল্প করছেন, তো হঠাৎ করে আপনার একটা কথা মনে হলো, তখন বন্ধু, বন্ধু আমার তো যাওয়ার কথা, বা আমার তো ওইটার সময়, এই 8টার সময় এখানে থাকার কথা, আমার তো এই কিছুক্ষণ পরে বাজারে যাওয়ার কথা।
এরকম কথা কিন্তু আমরা অনেক বলে থাকি বাংলায়। তো এগুলো যদি ইংলিশে বলতে চান তখন সাপোজ টু এই আটা ব্যবহার করবেন এইভাবে। তারপরে দেখুন আরেকটা প্রসিদ্ধ একটা স্ট্রাকচার বা একটা নিয়ম, এটা হচ্ছে কতবার বা কত সময় পর পর, কতবার আমি বলি না তুমি কতবার ভাত খাও, তুমি কতবার নামাজ পড়ো, তুমি কতবার কল দাও, তুমি কতবার সেখানে যাও, প্রতিদিন, মানে কতবার কোনো কিছু কতবার করা, কোন একটা কাজ। তো এই কতবার, এই কথাটাকে আমরা ইংলিশে যদি বলতে চাই তাহলে যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাউ অফেন অর্থ হচ্ছে, এটা কিন্তু অফটেন না, অনেক অফটেনও বলা যায়, অনেকে অফটেন বলে, যেমন ক্যানাডিয়ান যারা আছে তারা দেখেছি, আমি খেয়াল করেছি তারা অফটেন বলে, হাউ অফটেন, কিন্তু এটা মূলত হাউ অফেন বলে, হাউ অফেন কতবার বা কত সময় পর পর। যেমন হাউ অফেন ডু ইউ ইট রাইস, দেখুন, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, এটুকুর অর্থ কি হবে, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও। আর যদি তুমি কতবার ভাত খাও, হাউ অফেন ডু ইউ ইট রাইস, তুমি কতবার ভাত খাও, হাউ অফেন ডু ইউ ইট রাইস। তারপর দেখুন, তুমি কতবার নামাজ পড়ো, হাউ অফেন ডু ইউ প্রে, ইউ প্রে অর্থ কি হবে, তুমি নামাজ পড়ো। আর তুমি কি নামাজ পড়ো, আমরা জানি সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে ডু ব্যবহার করতে হয়, ডু, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যেমন ডু ইউ প্রে, তুমি কি নামাজ পড়ো। এখন যদি বলি তুমি কতবার নামাজ পড়ো, তখন কি করবো, হাউ অফেন, এটা বসিয়ে দেবো, হাউ অফেন ডু ইউ প্রে, তুমি কতবার নামাজ পড়ো, হাউ অফেন ডু ইউ প্রে। তুমি কতবার কল দাও, হাউ অফেন ডু ইউ কল হার, তুমি তাকে কতবার কল দাও, হাউ অফেন ডু ইউ কল হার, তুমি তাকে কতবার কল দাও। আচ্ছা, তুমি সেখানে কতবার যাও, হাউ অফেন ডু ইউ গো দেয়ার, হাউ অফেন কতবার, ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে কতবার যাও। তুমি কতবার টিভি দেখো, ভাই তুমি কতবার টিভি দেখো, আমরা যদি বলি হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি, টিভি, হাউ অফেন ডু ইউ ওয়াচ টিভি, তুমি কতবার টিভি দেখো। তো যতবার বা কতবার এরকম এর ক্ষেত্রে কি ব্যবহার করবেন, হাউ অফেন এটা ব্যবহার করবেন। তারপর 7 নম্বরটা দেখুন, ভালো হবে বা ভালো হয়, এই কথাটা যেমন তাড়াতাড়ি ঘুমালে ভালো হয়, এখন পড়া ভালো, এখন কম খাওয়া ভালো, হাঁটা ভালো, ভদ্র হওয়া ভালো, মানে এই জাতীয়, ভাই এখন গেলে ভালো হয়, এখন খেলে ভালো হয়, এরকম ভালো হয় কোনো কিছু হয়, এক্ষেত্রে আমরা যে এটা ব্যবহার করব, স্ট্রাকচারটা ব্যবহার করব, সেটা হচ্ছে ইটস বেটার টু, ইটস বেটার টু, ভালো হবে বা কোনো কিছু করতে ভালো ভালো হয় বা এরকম। তো এরপরে ইটস বেটার টু, এরপরে শুধুমাত্র ভার্বটা বসিয়ে দেব। যেমন দেখুন, তাড়াতাড়ি ঘুমানো ভালো, বা তাড়াতাড়ি ঘুমালে ভালো হয়। ইটস বেটার, টু স্লিপ, ইটস বেটার, এতটুকু দিবেন, দিয়ে তারপর টু এর পরে ভার্বটা বসিয়ে দিবেন। ইটস বেটার টু স্লিপ আর্লি, হতো কি তাড়াতাড়ি, ঘুমানো ভালো বা তাড়াতাড়ি ঘুমালে ভালো হয়। তারপর দেখুন, এখন পড়া ভালো বা এখন পড়লে ভালো হয়। ইটস বেটার টু স্টাডি, ইটস বেটার টু স্টাডি নাও। এখন খেলে ভালো হয় যদি বলি তাহলে হবে ইটস বেটার টু ইট নাও। এখন উম, এখন কি করলে ভালো হয়, এখন ঘুমালে ভালো হয়, এটা তো বললাম, ইটস বেটার টু প্লে নাও, এখন খেললে ভালো হয়। এইভাবে কম খাওয়া ভালো বা কম খেলে ভালো হয়, ইটস বেটার টু ইট লেস, অর্থ কি কম। হাঁটা ভালো বা হাঁটলে ভালো হয়, ইটস বেটার টু ওয়াক। শুধুমাত্র ইটস বেটার টু এটুকু মনে রাখতে হবে, তারপরে শুধুমাত্র ভার্ব বসিয়ে দেবেন। ইটস বেটার টু ওয়াক, হাঁটলে ভালো হয় বা হাঁটা ভালো। ভদ্র হওয়া ভালো, ইটস বেটার টু বি পোলাইট, অর্থ কি ভদ্র, ইটস বেটার টু বি পোলাইট। এভাবে কোনো কিছু করলে ভালো হয়, ভালো হবে, এক্ষেত্রে আমরা ইটস বেটার টু স্ট্রাকচারটা ব্যবহার করবো। আচ্ছা, তারপরে 8 নাম্বার যে স্ট্রাকচারটা, সেটা হচ্ছে আপনার আহ, আমি কি পারি, আমরা বলি না ভাই আমি কি যেতে পারি, আমি কি আসতে পারি, আমি কি খেতে পারি, আমি কি ঘুমাতে পারি, এরকম বাক্য কিন্তু আমরা বলতে পারি, ভাই আমি কি এটা করতে পারি। তো এক্ষেত্রে খেনাই এই শব্দটা ব্যবহার করবো, খেনাই এটুকু ব্যবহার করবো, খেনাই, খ্যান অর্থ কি পারা, আই অর্থ খেনাই মানে আমি পারি। আর যদি আই ক্যান আমি পারি, আর যদি খেনাই আমি কি পারি, এরকম হবে। তো দেখুন, আমি কি ভিতরে আসতে পারি, ক্যান আই কাম ইন, স্যার, যদি ক্যান আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি, ক্যান আই কাম ইন, আমি কি আসতে পারি, ভিতরে আসতে পারি।
আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? আমি কি আপনাকে কল করতে পারি? ক্যান আই কল ইউ? ক্যান আই কল ইউ? ক্যান আই এটুকুর পরে কি করবেন? ভার্ব, তারপরে অবজেক্টটা বসিয়ে দেবেন। ক্যান আই কল ইউ? আচ্ছা, আমি কি এখানে বসতে পারি? ক্যান আই সিট হিয়ার? ক্যান আই সিট হিয়ার? আমি কি এখানে বসতে পারি? আমি কি এটি নিতে পারি? ক্যান আই টেক দিস? টেক অর্থ কি? নেওয়া বা লওয়া কোনো কিছু। ক্যান আই টেক দিস? আমি কি এটা নিতে পারি? এভাবে কোনো কিছু করতে পারি বা এক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে জানতে পারি বা করতে পারি, ক্যান আই ব্যবহার করবেন। আচ্ছা, তারপর হচ্ছে আই মিস, খুবই প্রসিদ্ধ একটা। আই মিস, আমি মিস করি বা খুব মনে পড়ে, মানে আপনার কোনো কিছু খুব মনে পড়ছে, খুব মিস করছেন, তখন এই এটা ব্যবহার করেন। আই মিস। আই মিস হতো কি? আমি মিস করি বা আমার খুব মনে পড়ে বা মনে পড়ছে এক্ষেত্রে। যেমন তোমাকে খুব মনে পড়ে বা তোমাকে খুব মিস করছি, আই মিস ইউ। আই মিস ইউ, প্রসিদ্ধ বাক্য। তারপর দেখুন, আমার মাকে খুব মনে পড়ে, আমার মাকে খুব মিস করছি বা আমার মাকে খুব মনে পড়ে, আই মিস মাই মম। আই মিস মাই মম। আই মিস মাম। আই মিস মাই মম। আমার মাকে খুব মনে পড়ে। বাবা। তারপর দেখুন, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, ঠিক আছে। আই মিস মাই স্কুল, মানে মনে হচ্ছিল যে শুনতে পাচ্ছে না, যাই হোক। আই মিস মাই স্কুল, আমার স্কুলকে খুব মনে পড়ে বা খুব মিস করছি, এভাবে। আই মিস মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের খুব মনে পড়ে। আই মিস দোজ ডেজ, সেই দিনগুলো খুব মনে পড়ে। ঠিক আছে, এই সিস্টেমে আই মিস এরপরে কি করবেন, যে জিনিস যে বিষয়টা কি মনে পড়ে খুব মিস করছেন সেটা বসিয়ে দিবেন এইভাবে। তারপর 10 নম্বর যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে আই এনজয়। আই এনজয় অর্থ হচ্ছে আমি উপভোগ করি বা ভালো লাগে, আমার ভালো লাগে। আপনার কোনো কিছু যদি ভালো লাগে তখন আই এনজয় এটা ব্যবহার করবেন। এনজয় তো কি? ভালো লাগে বা উপভোগ করা। যেমন আমি আমার আমি আমি পড়া উপভোগ করি বা আমার পড়া ভালো লাগে, আই এনজয় রিডিং। আই এনজয় রিডিং। রিডিং, ভার্ব দিবেন, মূল ভার্বের সাথে আই এন জি যুক্ত করবেন আই এনজয়ের পরে। আই এনজয় রিডিং, আমার পড়তে ভালো লাগে বা আমি পড়া উপভোগ করি। আমি রান্না করতে উপভোগ করি, আই এনজয় কুকিং। আই এনজয় কুকিং, আমি রান্না করতে উপভোগ করি, রান্না করাকে উপভোগ করি। আই এনজয় ওয়াকিং, আমি হাঁটতে উপভোগ করি বা হাঁটাকে উপভোগ উপভোগ করি বা হাঁটতে আমার ভালো লাগে, আই এনজয় ওয়াকিং। তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে, আই এনজয় টকিং টু ইউ। আই এনজয় টকিং টু ইউ। টকিং টু ইউ অর্থ কি? তোমার সাথে কথা বলা। আমি ঘুরতে উপভোগ করি বা ঘুরতে ভালো লাগে, আমার ঘোরাকে উপভোগ মানে ভ্রমণ করতে, আই এনজয় ট্রাভেলিং। আই এনজয় ট্রাভেলিং। তো এই সিস্টেমে কি করতে হবে? এইভাবে আই এনজয় দিয়ে শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি বাক্য তৈরি করতে পারবেন। শুধুমাত্র এই এগুলো জানতে হবে। তো আজকে এখানে যে 10টা বাক্য স্ট্রাকচার দিচ্ছি খুবই প্রসিদ্ধ, কিন্তু আমরা অনেক ব্যবহার করি। এগুলো প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। আপনি দেখেন, ইংলিশ ভাষার সমস্ত গ্রামার শিখে গেলেন, সব পারেন, নাউন প্রোনাউন ভার্ব টেন্স সব পারেন, কিন্তু আপনি যদি ইংলিশে কথা বলতে চান তখন কিন্তু আপনাকে অবশ্যই এই সমস্ত স্ট্রাকচার গুলো, এরকম এগুলো ছোট ছোট এগুলো আপনাকে জানা থাকতে হবে, নাহলে কিন্তু পারবেন না। কারণ কোন জায়গায় কিভাবে কথা বলতো, জায়গা বিশেষে কোন ধরনের অ্যাপ ব্যবহার করতো, এগুলোর জন্য আপনাকে এরকম শিখতে হবে। এগুলো এরকম না যে আপনাকে মানে মানে একের পর এক মুখস্থ করতে হবে, এটা শর্ত না, বরং আপনাকে প্র্যাকটিস করে করে আয়ত্ত করতে হবে। প্র্যাকটিস করে নিজের লাইফে ব্যবহার করতে হবে, ফিট করতে হবে, দৈনন্দিন জীবনে ব্যবহার করবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো আমাদের স্পিকিং পার্ট শেষ, এবার রিডিং পার্ট। রিডিং করবো এখন আমরা। এখানে আমরা রিডিং করব। তো রিডিং এর মধ্যেও আমি একটু বলে দেই, যেটা সেটা হচ্ছে আপনার, আমরা এখানে স্পিকিং পার্টের যে স্ট্রাকচার গুলো দেখলাম, 10টা স্ট্রাকচার, সবগুলো স্ট্রাকচার আমি রিডিং পার্টে নিয়ে এসেছি, এখানে গল্পের মাধ্যমে ব্যবহার করেছি যাতে প্র্যাকটিক্যালি আমরা শিখতে পারি। এবং প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, টেন্সের ব্যবহারগুলো এখানে চলে এসেছে। এবং আমরা পূর্বে আরো বিভিন্ন ব্যবহার শিখেছি, এইগুলো এখানে আছে, যে কারণে গল্পটা যদি ভালো করে বুঝে পড়েন তাহলে আগের এগুলো মানে সহজে বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখুন, a simple day with my brother. A simple day, simple day অর্থ কি? একটি সাধারণ দিন
সাদা শীতের দিন, উইথ সাথে মাই ব্রাদার, আমার ভাইয়ের সাথে আমার একটা সাধারণ একটা দিন, মানে দিনটা কিভাবে কাটাই বা কাটিয়েছি এরকম। দেখুন এখানে আমি যেটা করেছি, গল্পের পুরো অর্থটা দিয়েছি এখানে, তারপর করে যেটা করেছি, সব গল্পটি সব বাক্যে বাক্যে এবং শব্দে শব্দে বিশ্লেষণ করেছি। প্রত্যেকটা লাইন এখানে বিশ্লেষণ করে অর্থ সহ দিয়েছি এবং শব্দগুলো উচ্চারণ সহ অর্থ সহ আমি এখানে বিশ্লেষণ করে দিয়েছি, যাতে করে সহজে আপনারা পরে আবার দেখে নিতে পারেন। তো এইভাবে আমি, আমার মনে হয় না এত করে আপনাকে কেউ বোঝাবে আপনাদেরকে, এরকম ভাবে বিশ্লেষণ করে করে এত মানে বিভিন্ন কালার করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এর চাইতে বেশি করে আমি হয়তো পারবো না, কারণ এরকম ভাবে কোথাও পাবেন না যে এইভাবে বিভিন্ন কালার করে বিভিন্ন ইয়া দিয়ে ছবি দিয়ে করে বুঝাই, বুঝেছেন? তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি, আপনাদের চেষ্টা, আপনাদের প্র্যাকটিস করতে হবে। আপনারা যদি চেষ্টা না করেন, আপনার কোর্স, আমারটা না, এই কোর্স শেষ করে আরো কোর্স করলেও আপনারা ইংলিশ শিখতে পারবেন না, যদি নিজে প্র্যাকটিস না করেন, নিজে যদি ইয়া না থাকে, প্র্যাকটিস করতে হবে। তো দেখুন আমি পড়ি, অথবা আপনারা চাইলে পড়তে পারেন, পড়বেন কেউ? রিডিং করবেন? আমি শুধু পড়লে তো আমার ফায়দা হবে, আপনাদের তো ফায়দা হবে না। হুম। জাফর ভাই, রিডিং করবেন? জি বলতে পারেন। হ্যাঁ, একটু রিডিং করবেন। জি আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করুন। শুরু করুন, আপনি রিডিং পড়ুন, আপনি অর্থ বলার চেষ্টা করুন, যদি না পারেন তো আমি তো আছি, ইনশাল্লাহ বলে দেবো। হুম, শুরু করুন এখান থেকে। এভরি, এভরি মর্নিং এখান থেকে। এখানে আটকে গেলে হুম। হুম। হুম, শুরু করুন, চেষ্টা করুন। শুরু করবেন? আজকে আপনারা পড়েন, আমি সামনে থেকে পড়ুন। আচ্ছা, এমনি গত ক্লাসে যে পিডিএফটা ছিল, বিশেষ করে রিডিং পার্ট ছিল, ওটা কি রিডিং করেছিলেন পরে নিজে নিজে? জি জি ও, আচ্ছা আচ্ছা, রিডিং করতে হবে কিন্তু। আমি তো একে উচ্চারণ নিচে দিয়ে দিচ্ছি, অর্থ দিয়ে দিচ্ছি, আপনাদের পড়ার জন্য যতটুকু প্রয়োজন সবই আমি দিয়ে দিচ্ছি। এখন আপনারা যদি প্র্যাকটিস না করেন না, তাহলে ঠিক হবে আছে না। অবশ্য। হুম হুম হুম। আচ্ছা ঠিক আছে, আমি পড়ি। তো দেখুন, ভালো করে খেয়াল করুন। এভরি জি মর্নিং, এভরি মর্নিং, এভরি মর্নিং অর্থ কি? প্রতিদিন সকালে। এভরি মর্নিং প্রতিদিন সকালে, আই, আমি, আস্ক, জিজ্ঞেস করি, আই আস্ক মাই ব্রাদার, আমি আমার ভাইকে জিজ্ঞেস করি, আই আস্ক মাই ব্রাদার, আমি আমার ভাইকে জিজ্ঞেস করি, হাউ মেনি, দেখুন ওই যে হাউ মেনি ব্যাপারটা নিয়ে আসলাম। হাউ মেনি মানে কি? কতগুলো বা কতজন। ওই যে একটু আগে দেখলাম হাউ মেনি, হাউ মেনি থিংস, হাউ মেনি থিংস ডু ইউ, হাউ মেনি থিংস ডু উই হ্যাভ, ডু উই হ্যাভ অর্থ হচ্ছে উই আমাদের হ্যাভ আছে। টু ডু হাউ মেনি থিংস ডু উই টুডে হ্যাভ টু ডু টুডে, মানে টুডে আমি জিজ্ঞেস করি যে আমি প্রতিদিন আমার ভাইকে জিজ্ঞেস করি, হাউ মেনি থিংস, কতগুলো জিনিস, কতগুলো কাজ, ডু উই হ্যাভ আমাদের আছে, টু ডু আমাদের করার আছে, কতগুলো কাজ বা কতগুলো বিষয় আমাদের করতে হবে বা করার আছে টুডে, আজকে। এটা প্রতিদিন সকালে আমি আমার ভাইকে জিজ্ঞেস করি। হি, সে, অলওয়েজ, অলওয়েজ, সে সর্বদা বা সবসময়, স্মাইলস, মুচকি হাসে। হি অলওয়েজ স্মাইলস, সে সবসময় মুচকি হাসে, অ্যান্ড এবং, সেজ, সেজ সে বলে। দেখুন এখানে হি সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন, হি, শি, রহিম, করিম এগুলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে এস যুক্ত হয়। যেমন স্মাইল, এরপরে এস আসছে। সে অর্থ কি? কথা বলা, সে এর পরে এস আছে, সেজ। তো হি স্মাইলস, সে মুচকি হাসে, অ্যান্ড সেজ এবং বলে, ওনলি আ ফিউ থিংস, শুধুমাত্র কয়েকটি বিষয়। ওনলি আ ফিউ থিং, ফিউ অর্থ হচ্ছে কয়েকটি বা অল্প, অল্প কিছু। আ ফিউ থিংস মানে কয়েকটি কাজ, অল্প কয়েকটি কাজ করব। অ্যান্ড এবং, আমি, টেল হিম, আই টেল আমি বলি, হিম তাকে, আই টেল হিম আমি তাকে বলি, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড অর্থ কি? আমি কিছু, আমার আপত্তি নেই বা আমি কিছু মনে করি না। ওই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম, আই ডোন্ট মাইন্ড অর্থ হচ্ছে আমি কিছু মনে করি না বা আমার কোনো আপত্তি নেই। আই ডোন্ট মাইন্ড ডুইং, আমার করতে আপত্তি নেই, ডুইং এক্সট্রা ওয়ার্ক,
এক্সট্রা অতিরিক্ত কাজ করতে আমার কোনো আপত্তি নেই। আই ডোন্ট মাইন্ড, আমার আপত্তি নেই। ডুইং এক্সট্রা ওয়ার্ক, অতিরিক্ত কাজ করার ক্ষেত্রে বা করতে আমার আপত্তি নেই। তো দেখুন, ইয়েস্টারডে গতকাল, উই আমরা ওয়েন্ট গিয়েছিলাম, ওয়েন্ট, গো ওয়েন্ট গন। তো ওয়েন্ট পাস্ট ফর্ম ব্যবহৃত হচ্ছে, পাস্ট ভার্ব টু। উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম আউটসাইড বাইরে। তো ইয়েস্টারডে গতকালকে, উই ওয়েন্ট আমরা গিয়েছিলাম আউটসাইড বাইরে গিয়েছিলাম। কিন্তু নো ওয়ান, এই যে নো ওয়ান অর্থ কি? কেউ না। নো ওয়ান ওয়াজ, নো ওয়ান ওয়াজ ইন দ্য প্লেগ্রাউন্ড, ইন দ্য প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড অর্থ হচ্ছে মাঠ। নো ওয়ান ওয়াজ, কেউ ছিল না। নো ওয়ান ওয়াজ অর্থ হচ্ছে কেউ ছিল না। ইন দ্য প্লেগ্রাউন্ড, মাঠে মানে খেলার মাঠে কেউ ছিল না। হি টোল্ড মি, সে আমাকে বললো, মানে আমার ভাই। হি টোল্ড, টোল্ড টোল্ড তো কি? সে বললো। হি টোল্ড, সে আমাকে বললো, মি আমাকে। হি সে, নো লঙ্গার, নো লঙ্গার প্লেস। নো লঙ্গার অর্থ হচ্ছে আর না, একটু আগে আমরা দেখলাম। হি নো লঙ্গার প্লেস, সে আর খেলে না। হি নো লঙ্গার প্লেস, সে আর খেলে না দেয়ার, সেখানে। বিকজ, কারণ। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা। ডোন্ট কাম, আসে না। হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা। ডোন্ট কাম, আসে না। এনিমোর, আর আসে না। বিকজ, কারণ। হিজ ফ্রেন্ডস ডোন্ট কাম এনিমোর, তার বন্ধুরা আর আসে না, এই জন্য সে কি করে না? খেলে না। তারপর দেখি, ওয়ারের সাথে, মানে উই এর পরে ওয়ার হয় পাস্টের ক্ষেত্রে, মানে অতীতের ক্ষেত্রে ওয়াজ বা ওয়ার ব্যবহার করতে হয়। যেমন উই ওয়ার, আমরা ছিলাম, মানে আমরা। উই ওয়ার সাপোজ টু, কথা ছিল। উই ওয়ার সাপোজ টু ভিজিট, আমাদের মানে দেখা করার কথা ছিল। ওই যে আমি পড়েছিলাম একটু আগে দেখালাম, আই এম সাপোজ টু, আমার কথা। আই এম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা। উই আর সাপোজ টু গো, আমাদের যাওয়ার কথা। আর যদি অতীতকাল মানে পাস্ট ব্যবহার করি, যেমন আমার যাওয়ার কথা ছিল, তখন হবে আই ওয়াজ সাপোজ টু গো, আই ওয়াজ হবে। আর যদি আমাদের বলি, তখন হবে উই ওয়ার হবে, উই ওয়ার সাপোজ টু গো, আমাদের যাওয়ার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু ভিজিট, আমাদের দেখা করার কথা ছিল। তো এরকম মানে অতীত হয়েছে, এটা পাস্ট হয়েছে, তো এই জন্য ওয়ার হবে, ওয়ার। আর প্রেজেন্ট বর্তমান হলে আর হবে। তো উই ওয়ার সাপোজ টু ভিজিট, আমাদের মানে দেখা করা। ভিজিট অর্থ হচ্ছে দেখা, সাক্ষাৎ করা। আমাদের সাক্ষাৎ করা বা দেখা করার কথা ছিল। উই ওয়ার সাপোজ টু ভিজিট, আমাদের দেখা করা বা সাক্ষাৎ করার কথা ছিল আওয়ার আঙ্কেল, আমাদের আঙ্কেলের সাথে। উই ওয়ার সাপোজ টু ভিজিট আওয়ার আঙ্কেল, আমাদের আঙ্কেলের সাথে দেখা করার কথা ছিল। বাট, কিন্তু। হি ওয়াজ বিজি, হি ওয়াজ, তিনি ছিলেন। বিজি, ব্যস্ত, তিনি ব্যস্ত ছিলেন, কিন্তু তিনি ব্যস্ত ছিলেন। সো, তাই। উই রিটার্নড হোম, আমরা বাড়িতে ফিরে গেলাম, ফিরে আসলাম। রিটার্ন অর্থ কি? ফিরে আসা। আর রিটার্নড ইডি যুক্ত হয়েছে কেন? কারণ এটা হচ্ছে, রিটার্ন হচ্ছে ভার্ব তিন ধরনের না, প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান, পাস্ট ফর্ম বা ভার্ব টু, ভার্ব থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল। এগুলো টেন্সের ক্লাসে কিন্তু আমি বুঝিয়েছিলাম, এগুলো যদি পড়ে থাকেন তাহলে বোঝার কথা। তো তাই উই রিটার্নড হোম, আমরা বাড়িতে ফিরে আসলাম। আমি আস্কড, জিজ্ঞেস করলাম, বা করেছিলাম। আই আস্কড মাই ব্রাদার, আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম বা জিজ্ঞেস করেছিলাম। হাউ অফেন অর্থ কি? কতবার। কতবার। হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি, কতবার তুমি বিরিয়ানি খাও? হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি, তুমি কতবার বিরিয়ানি খাও? হাউ অফেন ডু ইউ ইট বিরিয়ানি, তুমি কতবার বিরিয়ানি খাও? হি সেড, সে বলল। আই ইট বিরিয়ানি, আমি বিরিয়ানি খাই। সামটাইমস, মাঝে মাঝে। সামটাইমস অর্থ কি? মাঝে মাঝে। আই ইট বিরিয়ানি সামটাইমস, আমি মাঝে মাঝে বিরিয়ানি খাই। আমি তাকে বললাম। আমি তাকে বললাম। ইটস বেটার টু ইট সামথিং আর কি, সামথিং। ইটস বেটার টু মানে হচ্ছে কি? এটা ভালো বা কোনো কিছু করা ভালো। ইটস বেটার টু ইট সামথিং, আই টোল্ড হিম, আমি তাকে বললাম। ইটস বেটার টু ইট সামথিং, এখন কিছু খাওয়া। ইটস বেটার টু ইট সামথিং, কিছু খাওয়া ভালো বা কিছু খেলে ভালো হয়। ইটস বেটার টু ইট সামথিং, কিছু খেলে ভালো হয়। দেন, তখন।
হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো, ক্যান আই বাই, দেখুন ক্যান আই ব্যবহার নিয়ে আসলাম। ক্যান আই অর্থ কি, আমি কি পারি। ক্যান আই বাই আ জুস, 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 জুস অর্থ কি, জুস মানে জুস। ক্যান আই বাই আ জুস, আমি কি একটা জুস কিনতে পারি। ক্যান আই বাই, বাই অর্থ কি কেনা। ক্যান আই বাই, আমি কি কিনতে পারি, আ জুস, আমি কি একটি জুস কিনতে পারি। ক্যান আই বাই আ জুস, আমি কি একটি জুস কিনতে পারি। অ্যান্ড এবং আই সেড শিওর, আমি বললাম শিওর, হ্যাঁ নিশ্চিত, শিওর, আই সেড শিওর, হ্যাঁ অবশ্যই। while while we were drinking, এই যে we were drinking, এটা হচ্ছে কি, we were drinking টেন্সের ক্ষেত্রে এটা কি টেন্স, past continuous tense। we were drinking, আমরা পান করছিলাম, we were drinking, আমরা পান করছিলাম। আমি পান করছিলাম যদি বলি তাহলে আই ওয়াজ ড্রিঙ্কিং, তুমি পান করছিলে, ইউ ওয়ার ড্রিঙ্কিং। এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীতে কোনো কাজ চলছিল, বুঝছো? মানে চলমান ছিল এটা বোঝাতে। তো ওয়াইল, ওয়াইল অর্থ হচ্ছে যখন বা সময়, কোনো কিছু সময় বোঝানোর ক্ষেত্রে ওয়াইল বেরোতো। ওয়াইল উই ওয়ার ড্রিঙ্কিং, যখন আমরা পান করছিলাম, ওয়াইল উই ওয়ার ড্রিঙ্কিং, যখন আমরা পান করছিলাম বা পান করার সময়, আই টোল্ড হিম, আমি তাকে বললাম, আই টোল্ড হিম, আমি তাকে বললাম, I miss, I miss the old days when we played here। আমি মিস করছি বা আমার মনে পড়ছে বা মনে পড়ে দি ওল্ড ডেজ, আমার পুরনো দিনগুলো, দিনগুলোর কথা মনে পড়ে। আই মিস দি ওল্ড, ওল্ড হতো কি পুরাতন, আমার পুরাতন বা পুরনো দিনগুলো, ডেজ দিনগুলোর কথা মনে পড়ে বা মনে পড়ছে। ওয়েন যখন, উই প্লেড হিয়ার যখন আমরা এখানে খেলতাম বা খেলেছিলাম বা আমরা খেলতাম, উই প্লেড হিয়ার আমরা যখন এখানে খেলতাম। তো ওই যে পুরাতন পুরনো সেই দিনগুলো ছিল সেগুলো আমি মিস করছি বা আমার মনে পড়ছে। আই মিস দি ওল্ড ডেজ ওয়েন উই প্লেড হিয়ার, যখন আমরা এখানে খেলতাম। হি লাফড, সে হেসে দিল, হি লাফড, সে হেসে দিল। অ্যান্ড সেড এবং সে বলল, হি স্টিল এনজয়স, এবং হি এনজয়স, সে উপভোগ করে বা সে মানে ভালো লাগে, তার ভালো লাগে। স্টিল অর্থ হচ্ছে এখনো। তো হি স্টিল এনজয়স, তার এখনো ভালো লাগে বা এখনো সে উপভোগ করে। হি স্টিল এনজয়স স্পেন্ডিং টাইম উইথ মি, আমার সাথে সময় ব্যয় করা, সময় কাটানো। স্পেন্ডিং টাইম অর্থ কি, সময় কাটানো বা সময় ব্যয় করা। স্পেন্ড অর্থ কি, ব্যয় করা। হি এনজয়স, সে উপভোগ করে, স্পেন্ডিং টাইম সময় ব্যয় করা, উইথ মি, আমার সাথে, আমার সাথে সময় কাটানোটাকে সে কি করে, উপভোগ করে, তার ভালো লাগে। হাউএভার, হাউএভার, এখন দেখুন ভিন্ন আরেকটা প্রসঙ্গে চলে যাচ্ছে, মানে এখন বলছে যাই হোক। হাউএভার তো কি, যাই হোক, আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ অনেক কথা বলে এখন বলতে যাই হোক। হাউএভার, যাই হোক। টুমোরো, আগামীকাল। টুমোরো উই উইল গো আউট, উই উইল গো, আমরা যাব, আউট বাইরে। উই উইল গো আউট অ্যাগেন, আমরা আবারও বাইরে যাব, আমরা বাইরে বের হব। উই উইল গো আউট, এখানে উইল দেখুন ফিউচার টেন্স ব্যবহার করেছি। টুমোরো, আগামীকাল। উই উইল গো আউট অ্যাগেন, অ্যাগেন থেকে আবার, আমরা আবারও বাইরে বের হব। উই উইল ওয়াক টুগেদার, উই উইল ওয়াক, আমরা হাঁটবো, টুগেদার একসাথে। উই উইল ওয়াক টুগেদার, আমরা একসাথে হাঁটবো। উই উইল প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করব, ইংরেজি প্র্যাকটিস করব। উই উইল প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংলিশ প্র্যাকটিস করব। অ্যান্ড এবং উই উইল মেক, আমরা তৈরি করব, নিউ মেমোরিজ টুগেদার, আমরা একসাথে নতুন নতুন আরো মেমোরি মানে কি স্মৃতি, মেমোরিজ মানে হচ্ছে স্মৃতি, আমরা নতুন আরো কিছু স্মৃতি তৈরি করব। অর্থাৎ ভবিষ্যতের জন্য আমরা আরো কিছু স্মৃতি তৈরি করব, মানে কি ভবিষ্যতে আরো আরো কিছু স্মৃতি আমরা তৈরি করবো আর কি, মানে রেখে যাবো আর কি ভবিষ্যতের জন্য। তো এটাই বলছি। উই উইল প্র্যাকটিস ইংলিশ, আমরা ইংরেজি চর্চা করব। অ্যান্ড এবং উই উইল মেক নিউ মেমোরিজ টুগেদার, আমরা আমাদের আরো, আমরা নতুন আরো কিছু স্মৃতি রেখে যাব একসাথে বা তৈরি করব। এই যে এটা হচ্ছে আমাদের গল্প। তো এখানে ছোট্ট একটা গল্প দিয়েছি, এই গল্পের মধ্যে আমি কি করেছি, প্রেজেন্ট, ফাস্ট, ফিউচার টেন্স বুঝিয়েছি। এখানে কিন্তু প্রেজেন্ট, ফাস্ট টেন্সের অনেক বিষয় আসছে, বেশিরভাগই টেন্সের। অর্থাৎ টেন্স যদি ভালো করে কি না বুঝেন তাহলে এখানে বুঝতে অসুবিধা হবে, এই জন্য টেন্সটা ভালো করে শিখতে হবে। আর আমরা যেই মানে স্পিকিং পার্টে যেই 10টা স্ট্রাকচার দেখলাম, সেই 10টা স্ট্রাকচারকে আমি প্র্যাকটিক্যালি এখানে বুঝিয়ে দিয়েছি, একদম প্র্যাকটিক্যালি কিভাবে আমরা ব্যবহার করব। তো এর চেয়ে সহজ করে আর আমি মানে আমার জায়গা থেকে সর্বোচ্চ সহজ করে আমি বোঝাচ্ছি। তো জানি না কতটুকু বুঝতে পারছেন, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু বলবেন। হুম। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে।
হুম এখন হচ্ছে আপনাদের প্র্যাকটিস করা পালা, আপনাকে প্র্যাকটিস করতে হবে। আবার আমাদের অনেক ভাই তো এখন ক্লাসে লাইভে যুক্ত হচ্ছে না, পরে দেখে নেয়, কিন্তু লাইভে যুক্ত হলে ভালো, ক্লাসটা লাইভ করতে পারলে ভালো হয়, পরে দেখে দেখা যাবে কিন্তু ওই গুরুত্বটা থাকবে না, লাইভে যুক্ত হলে ভালো হতো আর কি। আচ্ছা, আমি কালকে সবার সাথে আবার কথা বলবো, যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের সাথে ফোনে কথা বলবো, আমি দেখি তাদের কি সমস্যা হচ্ছে, কেন তারা লাইভে যুক্ত হচ্ছে না ক্লাসে। তো পরে আবার তারা দেখে নেয়, অনেকে বলে যে পরে দেখে নিই। যাই হোক, তো এই 10টা স্ট্রাকচার প্র্যাকটিস করে আয়ত্ত করে ফেলবেন, এবং এর আগে যেগুলো স্ট্রাকচার দিয়েছিলাম ওইগুলো কিন্তু সামনে রাখতে হবে, ওগুলো সামনে রেখে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং আপনি যতটুকু জানেন আপনার জায়গা থেকে ততটুকু দিয়ে বাক্য বানিয়ে বানিয়ে চর্চা করতে হবে। তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে ইংলিশটা শিখতে পারবেন, এবং রিডিং করতে হবে, আমি পিডিএফটা দিয়ে দিব, সমস্যা নেই। পরে আবার রিডিং করবেন, বুঝে বুঝে রিডিং করবেন। আর কোনো শব্দ যদি না বুঝেন তাহলে আমি এই যে শেষের দিকে এখানে এই যে কি করেছি, বিশ্লেষণ করে দিয়েছি প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, এই যে উচ্চারণ এবং অর্থ সহ দিয়েছি, দেখুন কত সুন্দর করে। তো আশা করছি প্র্যাকটিস করবেন। যাই হোক ভাইয়া, তাহলে আজকে ইনশাল্লাহ। ক্লাসটা এই পর্যন্ত থাকুক ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। তাহলে আবারও ইনশাল্লাহ কথা হবে, আবার নতুন ক্লাসে দেখা হবে, আর প্র্যাকটিস করবেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে সরাসরি নক করবেন হোয়াটসঅ্যাপে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, হ্যাঁ ভালো থাকবেন ইনশাল্লাহ। জি জি, দোয়া করবেন হুজুর। জি জি অবশ্যই, আমিও দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।